নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কিন্তু খুব ভালো রিটার্ন পাওয়া যায়, কিন্তু তারপরেও অনেকেই কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন না, কারণ তারা মনে করেন যে মিউচুয়াল ফান্ড খুব রিস্কি, আর সেই কারণের জন্যই তারা এই রিস্কটাকে এড়ানোর জন্য মিউচুয়াল ফান্ড অ্যাভয়েড করে চলেন। কিন্তু যদি আপনি ভাবেন যে রিস্কটাকে অ্যাভয়েড করছেন মানে আপনি সম্পূর্ণ রিস্কটাকে এড়িয়ে যেতে পারছেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। যখনই আপনি এই রিস্কটাকে এড়িয়ে যাচ্ছেন, আসলে আপনি দুটো ইনহেরেন্ট যে রিস্ক আছে সেটা কিন্তু এড়াতে পারছেন না। প্রথম যে রিস্ক সেটা হলো ইনফ্লেশন রিস্ক। ইনফ্লেশন রিস্ক নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি এবং প্রতিটা ভিডিওতে আমি নিয়ম করে বলি যে ইনফ্লেশন কিন্তু একটা বড় শত্রু। আমরা জানি যে ইনফ্লেশনের কারণে কিন্তু প্রতি মুহূর্তে আপনার যে মানি তার বাইং পাওয়ার কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যাচ্ছে, সুতরাং এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় যে রিস্ক সেটা হলো অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট হলো যে আপনি আজকে যে সেফ ইনস্ট্রুমেন্টটাতে ইনভেস্ট করছেন সেটাতে ইনভেস্ট করার কারণে আপনি যে রিটার্ন পেলেন, যদি আপনি একটুখানি রিস্ক নিয়ে অন্য একটা ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতেন তাহলে কিন্তু আপনি এর থেকে অনেক বেশি রিটার্ন পেতে পারতেন। তো আপনার যে অপরচুনিটি, যে সুযোগটা ছিল, সেই সুযোগটা আপনি হারালেন। এটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। আজ থেকে 7 বছর আগে আমি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম, দেখা গেল যে 7 বছরের মধ্যে মিউচুয়াল ফান্ডের রিটার্নটা ডবলেরও বেশি হয়ে গেছে, কিন্তু সেটা যদি আমি কোনো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতাম, হয়তো আমি যা রিটার্ন পেয়েছি তার 50% রিটার্ন পেতাম। তো এই দুটো কিন্তু ইনহেরেন্ট রিস্ক কিন্তু সবসময় থেকেই যাচ্ছে যখন আপনি রিস্কটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করার চেষ্টা করছেন। এইবার আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে আপনি কি বলতে চাইছেন যে জেনে বুঝে আমি আগুনে ঝাঁপ দেবো, জেনে বুঝে আমি রিস্ক নেব? না, আমি সেটা মোটেও বলছি না। আমি বলতে চাইছি যে রিস্কটা কিন্তু সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার জিনিস নয়, বরং রিস্ক নিয়ে যেটা আমাদের করতে হবে সে সম্বন্ধে অলরেডি বলে গেছেন বিশ্ববিখ্যাত বেঞ্জামিন গ্রাহাম, ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের লেখক, এবং ওয়ারেন বাফেট যিনি একজন বিশ্ববিখ্যাত ইনভেস্টর, তিনি যাকে গুরু মানেন, সেই বেঞ্জামিন গ্রাহাম বলছেন সাকসেসফুল ইনভেস্টিং ইজ অ্যাবাউট ম্যানেজিং দ্য রিস্ক, নট অ্যাভয়েডিং ইট। অর্থাৎ যদি আপনি ইনভেস্টার হন, যদি আপনি অর্থ ইনভেস্ট করতে চান এবং সেই ইনভেস্টমেন্টে যদি আপনি সফল হতে চান, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে রিস্কটাকে অ্যাভয়েড করতে হবে না, বরং যেটা আপনাকে করতে হবে সেটা হলো এটাকে ম্যানেজ করতে হবে। তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে রিস্ক ম্যানেজ করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? আমরা আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব যে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনি কিভাবে এই রিস্কটাকে ম্যানেজ করতে পারবেন। তো রিস্ক ম্যানেজ করার আগে আপনাকে তো প্রথমে জানতে হবে যে রিস্ক কোত্থেকে আসছে, তবেই না আপনি রিস্কটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারবেন। তো এই যে রিস্ক, এই রিস্কটাকে মোটামুটি দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। কিছু রিস্ক আছে যেটা এক্সটার্নাল রিস্ক, সেই রিস্কের উপর আপনার কোনো হাত নেই। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল লেভেলের রিস্ক, সেটাকে আপনি কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারেন। তো প্রথমে দেখে নিই যে এক্সটার্নাল রিস্কটা কি। প্রথম যে এক্সটার্নাল রিস্ক সেটাকে বলা হচ্ছে মার্কেট রিস্ক। যখনই আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, আসলে আমি বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করছি, আর এই বিভিন্ন কোম্পানির যে শেয়ারের প্রাইস সেইটাই কিন্তু নির্ভর করে মার্কেট কন্ডিশনের উপর। বিভিন্ন ধরনের ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর আছে, যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো কিন্তু ফিনান্সিয়াল মার্কেটকে বিরাটভাবে প্রভাবিত করে এবং তার যে আঁচ সেটা এসে লাগে বিভিন্ন কোম্পানির শেয়ার প্রাইসের উপরেতে। যেমন ধরুন ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, রিসেশন, এইগুলো কিন্তু সবই এইরকম ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর। তো এইগুলো কিন্তু যখনই ফেভারেবল কন্ডিশনে থাকবে তখন কিন্তু আপনার শেয়ার মার্কেট বুল রান চলবে, আবার যখন এগুলো কিন্তু নেগেটিভলি এফেক্ট করবে তখন আপনার শেয়ার মার্কেটেতে বিয়ার রান আসবে। আর যেটা থাকে সেটা হলো কনসেন্ট্রেশন রিস্ক। অর্থাৎ আপনি যখন পোর্টফোলিওটা তৈরি করছেন, সেই পোর্টফোলিওটাতে যদি আপনি একটা নির্দিষ্ট সেক্টর বা একটা নির্দিষ্ট জায়গাতে আপনি যদি বেশি করে ইনভেস্ট করেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু একটা কনসেন্ট্রেশন রিস্ক থেকে যায়। অর্থাৎ যদি ভালো হয় তাহলে আপনি খুব ভালো রেজাল্ট করবেন, আর যদি খুব খারাপ হয় তাহলে আপনি খুব খারাপ রেজাল্ট করবেন। তো এইবার আমরা দেখব যে এই যে রিস্কগুলোর কথা বললাম, এই রিস্কগুলোকে মিটিগেট করতে গেলে, অর্থাৎ এই রিস্কগুলোকে ম্যানেজ করতে গেলে আপনাদের কি স্টেপ নিতে হবে। প্রথম যে স্টেপটা আমি নেব সেটা আমার ইন্ডিভিজুয়াল লেভেলে, সেটা হলো অ্যাসেস ইওর রিস্ক প্রোফাইল। অর্থাৎ আপনার যে রিস্ক নেবার ক্ষমতা সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনাকে অ্যাসেস করে নিতে হবে। তো এই যে রিস্ক টেকিং এবিলিটি, এটাকে অ্যাসেস করার জন্য আপনার কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। সেটা হলো প্রথম হচ্ছে আপনার এজ, আপনার বয়স কত। আপনার বয়স যখন কম হবে তখন আপনি বেশি রিস্ক নিতে পারবেন, যখন বয়স বেশি হবে আপনি কম রিস্ক নিতে পারবেন। তারপর হলো ইনকাম টাইপ, আপনার ইনকামটা কীরকম, সোর্স অফ ইনকাম যেটা সেটা কীরকম, সেটা কি স্টেবল ইনকাম নাকি সেটা ভ্যারিয়েবল ইনকাম। যদি এটা স্টেবল ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতাটা বেশি থাকবে, আবার এটা যদি ভ্যারিয়েবল ইনকাম হয় সেক্ষেত্রে আপনার কিন্তু রিস্ক নেওয়ার ক্ষমতা কম থাকবে, কারণ আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ইনকাম আজ আছে কাল নেই, তো সুতরাং আপনাকে কিন্তু স্টেবিলিটির কথাটা ভাবতে হবে। তারপরে হলো কারেন্ট ফিনান্সিয়াল অব্লিগেশন, অর্থাৎ বর্তমান সময়ে আপনার কোনো ফিনান্সিয়াল অব্লিগেশন আছে কিনা।
তো এই রিস্ক প্রোফাইলটা অ্যাসেস করার পর তো ইনভেস্টারকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ইনভেস্টার, অর্থাৎ এক্ষেত্রে আপনার সবথেকে বেশি রিস্ক টেকিং এবিলিটি আছে। তারপরে আছে মডারেট ইনভেস্টার, অর্থাৎ আপনি একটু মাঝামাঝি মানের রিস্ক নেবেন। এবং তারপরে আছে কনজারভেটিভ ইনভেস্টার, কিন্তু যারা কিনা খুব কম রিস্ক নিতে পারেন। তো এগুলোর উপর বেস করে আপনি আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটা সিলেক্ট করবেন। তারপরে সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা হলো অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি। তো আমরা যখন ইনভেস্ট করব তখন ইনভেস্টমেন্টের বিভিন্ন ধরনের অপশান আমাদের কাছে থাকে। ডেট অপশান থাকে, মিউচুয়াল ফান্ড থাকে, রিয়েল এস্টেট থাকে, গোল্ড থাকে, এগুলো সবই বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশান। তো আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনি কিন্তু ঠিক করে নেবেন যে আপনি একটা অ্যাসেটটাকে অ্যালোকেট করবেন, অর্থাৎ আপনার রিস্ক প্যারামিটার উপর ডিপেন্ড করে আপনি বিভিন্ন ধরনের অ্যাসেটেতে ইনভেস্ট করবেন। এরকম নাকি আপনি 100% শুধু ইকুইটিতে ইনভেস্ট করবেন, আবার এটাও নাকি আপনি 100% সেফ ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবেন। বরং আপনি এভাবে করবেন যে আপনি কিছু পরিমাণ টাকা ডেটে ইনভেস্ট করলেন, কিছু পরিমাণ টাকা আপনি ইকুইটিতে ইনভেস্ট করলেন, কিছু পরিমাণ টাকা গোল্ডে ইনভেস্ট করলেন। তাহলে কি হলো যে আপনার রিস্কটা সেটা কিন্তু ডিভাইড হয়ে গেল। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, ডোন্ট পুট অল ইউর এগ ইন সিঙ্গেল বাস্কেট, অর্থাৎ সমস্ত ডিমগুলো কিন্তু একটা ঝুড়িতে রাখা যাবে না। যদি একটা ঝুড়িতে রাখি এবং সেই ঝুড়িটা যদি পড়ে যায় তাহলে সমস্ত ডিমই কিন্তু ভেঙে যাবে। তো সেই কারণের জন্য কিন্তু আমাদের কী করতে হবে, আমাদেরকে পোর্টফোলিওটাকে একটু ডাইভার্সিফাই করে নিতে হবে, বিভিন্ন অ্যাসেটেতে রাখতে হবে। এবং কোন অ্যাসেটেতে কীরকম পরিমাণ আমি ইনভেস্ট করব তারও একটা রুল আছে, সেটাকে বলা হয় রুল অফ ফান্ডেড। সেটা আমি অনেক আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, আরও একবার বলছি। সেটা হলো যে আপনার বয়স যেটা, সেই বয়সের পার্সেন্টেজ আপনি ডেট ইনস্ট্রুমেন্টে রাখতে পারেন। মনে করুন আপনার বয়স 35 বছর, তাহলে 35% আপনি ডেট বা সেফ ইনস্ট্রুমেন্টেতে রাখতে পারেন। এবং 100 থেকে বাকি যে 35 বাদ দিলে যেটা থাকে 65% সেটা আপনি ইকুইটি বা ইকুইটি রিলেটেড গ্রোথ অ্যাসেটেতে রাখতে পারেন। এবং 5-10% আপনি হেজ কম্পোনেন্ট হিসাবে গোল্ডে রাখতে পারেন। তো আপনার ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করার জন্য যেমন বিভিন্ন ক্যাটাগরির অ্যাসেটে ইনভেস্ট করার কথা আমি বলছি, তেমনি মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করছেন তখন মিউচুয়াল ফান্ডের ভেতরেও বিভিন্ন ক্যাটাগরি আছে, সেখানেও কিন্তু আপনাকে একটু ডাইভার্সিফাই করে নিতে হবে। এরকম না যে কি আমি একই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, আমি শুধু স্মল ক্যাপেতে ইনভেস্ট করব কারণ এখান থেকে খুব ভালো রিটার্ন পাবো এই আশা করে। তার বদলে আপনাকে যেটা করতে হবে, আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আপনি কিছু লার্জ ক্যাপে ইনভেস্ট করলেন, কিছুটা ফ্লেক্সি ক্যাপে করলেন, কিছুটা মিড ক্যাপে করলেন, কিছুটা ইন্ডেক্স ফান্ডে করলেন। তাহলে কি হলো, আপনি অ্যাক্রস দ্য ক্যাটাগরি আপনি ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কটা কম হবে। 3 নম্বর যে স্ট্র্যাটেজিটা আমরা নেব সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ইন এসআইপি। একটা সিস্টেমেটিক ওয়েতে অল্প অল্প করে ইনভেস্ট করছে। এর যে একটা বড় অ্যাডভান্টেজ সেটা হলো রুপি কস্ট অ্যাভারেজিং। এই ব্যাপারটা একটু জাস্ট ক্লিয়ার করে দিই। আমার কাছে টাকা আছে, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, তো এই সময় মার্কেট যথেষ্ট হাই আছে, পিকেতে আছে। এইবার এই অবস্থায় যদি আমার যত টাকা আছে সব আজকে ইনভেস্ট করে দিলাম এবং কালকে দেখা গেল যে মার্কেট ডাউন হয়ে গেছে, এবং এই মার্কেট ডাউনের যে পিরিয়ডটা প্রায় 3 বছর ধরে চলছে, 4র্থ বছরেতে গিয়ে দেখা গেল যে মার্কেট আবার আপ হতে শুরু করেছে। তো এই 3 বছর ধরে তো আপনার মিউচুয়াল ফান্ড থেকে কোনো রকম রিটার্ন আসবে না। এবং 4র্থ বছরে যদি আপনার আগের যে ভ্যালু ছিল, অর্থাৎ যে টাকায় আপনি ইনভেস্ট করেছিলেন সেই পোর্শনেতেও আসে, তাহলেও আপনার কি হলো, 0 প্রফিট 0 লস, এই যে স্ট্যাটাস এটাতে এলো। কিন্তু এইটাকে যদি আপনি এসআইপি করতেন, অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে করতেন, তাহলে কি হতো, প্রথম বছর আপনার হাই, এখানেতে কিছু ইনভেস্ট হতো। দ্বিতীয় বছর যেহেতু মার্কেট ডাউন হয়েছে, তো সুতরাং আপনি কম প্রাইসে কিনতে পারতেন, তৃতীয় বছর আরও কম প্রাইসে কিনতে পারতেন, এবং 4র্থ বছরে দেখা গেল আপনার প্রাইস আপ আছে। তো এক্ষেত্রে কী হলো, আপনার যে কস্ট প্রাইসটা সেটা কিন্তু অ্যাভারেজ হয়ে গেল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের অ্যাভারেজ করে দেখা গেল কস্ট প্রাইসটা কম। এবং 4র্থ বছরেতে গিয়ে যদি আপনার যে মার্কেট প্রাইস সেটা যদি প্রথম বছরের সমানও হয়, তাহলেও কিন্তু আপনার লাভ থেকে যাচ্ছে। তো এইটা হলো এসআইপির সবথেকে বড় সুবিধে। এর পরের যে স্ট্র্যাটেজিটার কথা আমি বলবো সেটা সবথেকে ইম্পর্টেন্ট, এবং সেটার উপরে আমি সবথেকে বেশি জোর দেবো। যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাকে সবসময় লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে, অর্থাৎ আপনাকে বড় ডিউরেশনের জন্য ইনভেস্ট করতে হবে। ইকুইটি মার্কেট সবসময়ই কিন্তু ভোলাটাইল, এটা কখনো বাড়ে কখনো কমে, বিশেষ করে শর্ট টার্মে যদি দেখি। কিন্তু যখন আপনি লং টার্মে দেখবেন, অর্থাৎ আপনি যদি 7 কিংবা 10 বছরের টেনিওর দেখেন, তাহলে কিন্তু আপনি যে ইনিশিয়াল পয়েন্ট এবং 7 বছরের পয়েন্ট এই দুটো যখন আপনি দেখবেন, তখন কিন্তু দেখতে পাবেন যে এই দুটোর ভেতরে কিন্তু সবসময়ই দেখতে পাবেন যে একটা আপ ট্রেন্ড লক্ষ্য করবেন। এরপরে যে স্ট্র্যাটেজিটা সেটা হলো ইনভেস্টিং ফর এ গোল, অর্থাৎ যখন আপনি একটা ইনভেস্ট করছেন তখন সেই ইনভেস্টমেন্টের সাথে একটা গোল অ্যাটাচ করে দিন। এটা করার পিছনে প্রধান যে কারণটা সেটা হলো আপনার যে সাইকোলজিক্যাল এফেক্ট সেটাকে মিটিগেট করার জন্যই এই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়। মনে করুন আপনি আপনার সন্তানের জন্য ইনভেস্ট করবেন, তার হায়ার স্টাডির জন্য ইনভেস্ট করবেন, সে তো অনেক বড় সময় আছে, ধরুন 10 বছর টাইম আছে। তো আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন আপনি একটা গোল সেট করলেন যে আমি একটা স্মল ক্যাপে ইনভেস্ট করব 10 বছরের জন্য আমার সন্তানের এডুকেশনের জন্য।
এক্ষেত্রে আপনার লাভটা এটাই হবে যে এই 10 বছরের মাঝখানে মার্কেটে তো অনেক ওঠানামা চলবে, সেই সময়ও কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের যে ভ্যালু সেটা কিন্তু কমবে বাড়বে, এবং সেই সময় কিন্তু আপনি প্যানিক হতে পারেন। কিন্তু যদি আপনি একটা গোল সেট করেন এবং এটা ভেবে রাখেন যে আমি যে টাকাটা আজকে ইনভেস্ট করলাম সেটা আমার সন্তানের জন্য, লেখাপড়া করার জন্য, সে যখন হায়ার স্টাডি করবে তখনই টাকাটা লাগবে, তার আগে তো আমার টাকা লাগবে না। যেহেতু আমার তার আগে টাকা লাগবে না, তো এই সময় টাকা কমলো বা বাড়লো আমার দেখার দরকার নেই। টাকা বেশি যদি বেড়েও যায় তাহলেও তো আমি তুলবো না, আবার টাকা কমে গেলেও কোনো অসুবিধা নেই, আমি বেশি বেশি ইউনিট পাবো। আমার টার্গেট আছে 10 বছর পরে, 10 বছর পরে টাকা তুলবো, তার আগে ওঠানামা যাই খুশি চলতে থাক, আমার কিছু দেখার দরকার নেই। তো এই যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটা তখনই আসবে যখন আপনি এর সাথে একটা গোল লিঙ্ক করবেন। এবং এরপরে যে স্ট্র্যাটেজিটার কথা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে কিপ সাফিসিয়েন্ট লিকুইডিটি। এটা এই জন্যই ইম্পর্টেন্ট যে অনেক সময় কি হয়, আপনার কাছে যতটুকু টাকা আছে সেই টাকাটা আপনি সবটাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন, কিন্তু না, মিউচুয়াল ফান্ডে আপনার কিন্তু সব টাকা ইনভেস্ট করলে হবে না। মিউচুয়াল ফান্ডে সেই টাকাটাই ইনভেস্ট করতে পারবেন যেই টাকাটা আপনি লং টার্মের জন্য ধরে রাখতে পারবেন। কিন্তু যখনই আপনার ইমিডিয়েট রিকোয়ারমেন্ট যেটা আছে বা আপনার এমার্জেন্সি রিকোয়ারমেন্ট যেটা আছে, সেই টাকাগুলো কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য নয়, সেগুলো এমন সেফ জায়গায় রাখতে হবে যেখানেতে কিন্তু আপনার ক্যাপিটাল লস হয়ে যাবার চান্স নেই। সেটা ফিক্সড ডিপোজিট হতে পারে। এমার্জেন্সির টাকাটা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন এই আশাতে যে গত এক বছরে মিউচুয়াল ফান্ড 30% রিটার্ন দিয়েছে, পরের বছর দেখা গেল যে 30% পোর্টফোলিও ডাউন আছে, অথচ আপনার টাকার দরকার, তখন আপনাকে কি করতে হবে, ওটাকে বেচতে হবে, লসেই বেচতে হবে। কিন্তু যদি আপনার লিকুইডিটি থাকতো, অর্থাৎ আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকতো, তাহলে আপনি তো ওটা বিক্রি করতেন না। তো সেই কারণের জন্যই প্রথমে আপনার এমার্জেন্সি ফান্ড বা আপনার শর্ট টার্মে যে টাকাগুলো লাগবে সেগুলোকে আলাদা করে সরিয়ে রাখুন। বাকি যে টাকাটা কিনা আপনার 10 বছর লাগবে না, সেই পরিমাণ টাকায় আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকেই কি করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় মার্কেটটাকে টাইম করার চেষ্টা করে। অর্থাৎ আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, 1 বছর পরে দেখলাম ভালো রিটার্ন হয়েছে, মিউচুয়াল ফান্ডে ইউনিটটা বেচে দিলাম, বেচে দিয়ে সাইড লাইনে বসে আছি, আবার কখন মার্কেট ডাউন হবে তখন আবার এন্ট্রি নেব। এইটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট কাজ, এটা সহজে সম্ভব হয় না, কারণ কেউই জানে না যে মার্কেটের আপ কোনটা আর বটম কোনটা। তো সেই কারণের জন্য এটা একটা ফিউটাইল স্ট্র্যাটেজি। তার থেকে অনেক ভালো এবং অনেক সায়েন্টিফিক স্ট্র্যাটেজি হলো যে আপনি এসআইপি করুন এবং লং টার্মে করুন, আপনার আপ ডাউন দুটোই ওখানেতে কাভার হয়ে যাবে এবং আপনি একটা ভালো রিটার্ন আপনি পেতে পারবেন। লং টার্মে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়া যায়, তার সবথেকে বড় প্রমাণ হলো যে নিফটিরই রিটার্ন। আপনি যদি দেখেন যে নিফটি ইটসেলফ গত 20 বছরে 14 থেকে 15% মতো রিটার্ন দিয়েছে। 14 থেকে 15% রিটার্ন দেওয়ার অর্থ হলো প্রতি 5 বছর অন্তর অন্তর আপনার টাকা ডবল হয়ে যাওয়া। অর্থাৎ প্রথম 5 বছর যদি 5 লাখ দেন, তারপরের বছর 10 লাখ হয়ে গেল, তারপরের 5 বছরে সেটা 20 লাখ, আর 5 বছর ওয়েট করলে 40 লাখ, এবং তারপরে যদি আরও 5 বছর ওয়েট করেন তাহলে সেটা 80 লাখ। তো এইভাবে আপনার টাকা কিন্তু কম্পাউন্ডিংলি বাড়তে থাকবে, এবং কম্পাউন্ডিংয়ের যে এফেক্ট সেটা যদি পেতে হয় তাহলে কিন্তু আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, মাঝখানে ব্রেক করে দিলে সেটা কিন্তু চলবে না। এক্ষেত্রে একটা কথা কিন্তু আমি অবশ্যই বলবো, এত কিছু করার পরেও যে আপনি আপনার রিস্কটাকে সম্পূর্ণরূপে জিরো করে দেবেন তা কিন্তু নয়। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট কখনোই জিরো রিস্ক ইনভেস্টমেন্ট নয়, বরং এটা হলো রিস্ক রিটার্নের খেলা। অর্থাৎ আপনি কতটা রিস্ক কমিয়ে কতটা বেশি রিটার্ন পেতে পারবেন, এটা হচ্ছে তার একটা ব্যালেন্স করার একটা প্রচেষ্টা, এবং এটা করেই কিন্তু যারা ইনভেস্টার তারা লাভবান হয়েছেন। আর তারপরেও যদি মনে করেন যে না, এইটুকু রিস্ক আমি নেবো না, আমি একদম জিরো রিস্কই নিতে চাই, তাহলে তো আছেই আপনার জন্য বিভিন্ন ধরনের ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, সেগুলোতে ইনভেস্ট করুন। আমি কখনোই বলবো না যে আপনি আপনার রাতের ঘুম বন্ধ করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। মনে করুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে ইচ্ছুক হলেন এবং আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চান, তাহলে আপনি কিভাবে মিউচুয়াল ফান্ডে এসআইপিটা স্টার্ট করবেন, কোন ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট করবেন, সেটা যদি জানতে চান আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।